আয়ারল্যান্ড এম্বাসিতে। এখন এখান থেকে এম্বাসিতে যাব ক্লক বা বার্লিনের বিশ্ববিখ্যাত ঘড়ি। এটি হলো সেই বিখ্যাত বার্লিন প্রাচীর। একটা মানুষের প্রকৃত শক্ত হয়ে ওঠার আসল শিক্ষক কে জানো? সময়। সময়ই একটা মানুষকে প্রকৃত শক্ত হতে শেখায়। সময় শিখিয়ে দেয় তুমি এখন পরিণত, তুমি এখন শক্ত, দৃঢ় প্রতিজ্ঞ। হ্যালো মাই লাভলি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যে যেখান থেকে দেখছো আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। সময় এখন ঠিক সকাল 8টা মতো। আমরা চলে আসলাম বাস স্ট্যান্ডে, হোটেলে কি ড্রপ করে বেরিয়ে আসলাম বাস ধরার উদ্দেশ্যে। এখান থেকে বাস ধরে আমরা যাব আয়ারল্যান্ড এম্বাসিতে। আমরা জার্মানি থেকে যেহেতু আয়ারল্যান্ড শিফট করছি, এটা আমি আগের দিন ব্লগেই বলেছিলাম, আর সেই জন্যই আমাদের স্পেশালি বার্লিনে আসা। আজকে আমাদের অ্যাপয়েন্টমেন্ট রয়েছে প্রায় 10টার সময়। আমরা একটু আগেই পৌঁছে গেছি এখানে আয়ারল্যান্ড এম্বাসিতে। এখন এখান থেকে এম্বাসিতে যাব, তারপরে যা যা ফর্মালিটিস আছে সেইগুলো করব, তারপরে বাকি দিনটাতে কি করা যায় সেই প্ল্যানিং করব। ইতিমধ্যে আমরা পৌঁছে গেছি আয়ারল্যান্ড এম্বাসিতে। আমরা যেহেতু একটু আগেই পৌঁছেছি, সেই জন্য ভেতরে অফিসে আমরা ওয়েটিং জোনে বসে আছি। এর আগে যতবারই ইন্ডিয়া থেকে এসেছি আমরা ইন্ডিয়া থেকেই ভিসা করে এসেছি, কিন্তু এইবার যেহেতু আমরা জার্মানি থেকে আয়ারল্যান্ডে যাচ্ছি, যার জন্য জার্মানি থেকে আমরা ভিসাটা অ্যাপ্লাই করেছি। তবে দেখা যাক কতদিনে আমাদের ভিসাটা অ্যাপ্রুভ হয়। এইদিকে আমরা চলে আসলাম ব্রেকফাস্ট করতে। হোটেলে যখন কি ড্রপ করছি তখনই একটুখানি খিদে পেয়ে গেছিল, কিন্তু আমরা যেহেতু কিছু খাইনি, ভাবলাম যে ঠিক আছে ভিসার ফর্মালিটিসটা করার পরেই আমরা ব্রেকফাস্টটা করব, শান্তিতে ব্রেকফাস্টটা করা যাবে। এদিকে আমরা অর্ডার দিয়েছি কফি আর স্যান্ডউইচ, একটু কাস্টার্ড, ফ্রুটস আর এগ অমলেট। ব্রেকফাস্টটা এদিকে করে নিচ্ছি আর প্ল্যান করে নিচ্ছি যে বার্লিনের ওয়ার্ল্ড ক্লক আর বার্লিন ওয়ালটা দেখে নেব। সাথে ওইখানেই একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট রয়েছে, সেখানেও আমরা লাঞ্চ করে নিয়ে বাড়ির উদ্দেশ্যে যাব। বার্লিনটা কিন্তু ভীষণ সুন্দর একটা সিটি, আমার তো ভীষণ ভালো লেগেছে। এখানকার ওয়েদার, এখানকার রাস্তাঘাট ভীষণই মনোরম। এখানে যেরকম দেখলে একজন ব্যক্তি একটা ইনস্ট্রুমেন্ট বাজাচ্ছিল, এরকম অনেক মিউজিশিয়ান আছে যারা বিভিন্ন রকম ইনস্ট্রুমেন্ট বাজায়, অনেকে গান করে তারা বেগিং করে। এটা এক প্রকার ইউরোপের স্ট্রিট কালচার বলা চলে, এবং এটিকে বিদেশে কিন্তু কেউ ছোট চোখেও দেখে না, বরং পথচারীরা তারা ইনস্ট্রুমেন্ট, গান এগুলো শুনে তারা কিছু টাকা পয়সাও সেখানে দিয়ে যায়। আমরা অলরেডি চলে এসেছি বার্লিনের আলেকজান্ডার প্লাজে। সেইখানে এই চত্বরটাতে অনেক রকম বড় বড় ব্র্যান্ডের শোরুম রয়েছে। আমরা ঢুকে গেলাম প্রিমার্কে। এখানে ম্যাক্সিমাম জিনিসই দেখলাম ইন্ডিয়ান কিংবা বাংলাদেশের প্রোডাক্ট। আমাদের হাতে যেহেতু অনেকটা সময় রয়েছে, সেই জন্য ভাবলাম একটু আশেপাশের দোকানগুলো থেকে উইন্ডো শপিং করাই যেতে পারে। সেই জন্য আমরা যাচ্ছি সামনের কোনো একটা সুভিনিয়ার শপে। Gotta get out of here tonight. Oh, I wanna run off and fly. And I'll tell myself it's fine to be alone, just to find somewhere. বার্লিনের এই আলেকজান্ডার প্লাজ ভীষণ বিখ্যাত এক প্রাণবন্ত চত্বর, যা এই শহরের স্পন্দনকে উপভোগ করার জন্য একটি আদর্শ জায়গা। আলেকজান্ডার প্লাজের অন্যতম অনবদ্য আকর্ষণ এই ইউরেনিয়া ওয়াল ক্লক বা বার্লিনের বিশ্ববিখ্যাত ঘড়ি। এই ঘড়িটি ডিজাইন করা হয়েছিল 1969 সালে। এটি প্রায় 10 মিটার উঁচু, আর এটা একটা রোটেটিং সিলিন্ডার রয়েছে এবং যেখানে 24টা সেকশন রয়েছে। এটি প্রায় 148টি শহরের বিভিন্ন রকম সময় এখানে ওঠে, এবং এর উপরে সৌরজগতের একটি মডেল রয়েছে যা প্রতিটি মিনিটে একবার করে ঘোরে। এই ঘড়িটি 2015 সালে ঐতিহাসিক ও সাংস্কৃতিক প্রতীক হিসেবে পরিচিতি পায়, এবং এটিকে দেখার জন্য প্রচুর মানুষের ভিড় কিন্তু এখানে হয়।
এটি হলো সেই বিখ্যাত বার্লিন প্রাচীর, এক শক্তিশালী প্রাচীর যা 155 কিলোমিটার দীর্ঘ। এটি 1961 সালে 13ই আগস্ট পূর্ব জার্মান সরকার নির্মাণ করে, যা পশ্চিম বার্লিনকে পূর্ব বার্লিন থেকে পূর্ব জার্মান থেকে বিচ্ছিন্ন করে রেখেছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানির দুটি অংশে যখন বিভক্ত হয়ে যায়, পূর্ব জার্মানি আর পশ্চিম জার্মানি, তখন পূর্ব জার্মানির নাগরিকরা উচ্চ জীবনযাত্রা, রাজনৈতিক স্বাধীনতার জন্য পশ্চিম জার্মানিতে পালিয়ে যাচ্ছিল। এই গণপলায়ন ঠেকানোর জন্য পূর্ব জার্মান সরকার বার্লিন প্রাচীর তৈরি করে। এই প্রাচীরের প্রভাবে সাধারণ মানুষ পশ্চিমে যেতে পারত না, অনেক পরিবার বিচ্ছিন্ন হয়ে যায়। সীমান্তে নিরাপত্তা রক্ষী মোতায়েন থাকতো সর্বদা, পালানোর চেষ্টায় গুলি করা হতো। বহু মানুষ এই প্রাচীর টপকাতে গিয়ে মারাও গিয়েছে, এমনকি প্রাচীরের নিচে মাটিতে মাইনও বসানো থাকতো। 1989 সালে 9 নভেম্বর পূর্ব জার্মান সরকার হঠাৎ যখন ঘোষণা করে যে সমস্ত জনগণ পশ্চিমে যেতে পারবে অবাধে, তখন বহু মানুষ এইখানে ভিড় করে এবং এই প্রাচীর ভেঙে ফেলে, যার ফলেই জার্মান পুনঃএকত্রীকরণের পথ একদম সুগম হয়ে যায়। মাই গড, হেল্প মি টু সার্ভাইভ দিস ডেডলি লাভ, অর্থাৎ হে ঈশ্বর, আমাকে এই মারণঘাতী ভালোবাসা থেকে বাঁচাও। ঠোঁটে চুম্বনরত এই সমাজতান্ত্রিক দুই নেতা, যা সোভিয়েত ইউনিয়নের লিওনিদ ব্রেজনেভ ও পূর্ব জার্মানির এরিক হনেকার, তাদের দুজনকে এখানে দেখানো হয়েছে। এই ছবিটি বার্লিন ওয়ালের বিখ্যাত এক দেওয়াল চিত্র। এটি সমাজতান্ত্রিক ভ্রাতৃত্বের চুম্বন, তবে এটি পূর্ব জার্মানি সোভিয়েত ইউনিয়নের উপর যে নির্ভরশীলতা তাকে ব্যঙ্গ করেই আঁকা হয়েছে। বার্লিন ওয়ালটা যখন ভেঙে ফেলা হয় কিছুটা অংশ, তারপরেই এই ওয়ালটিকে সুন্দর করে সাজানো হয়েছিল স্ট্রিট আর্টের মাধ্যমে। ঠান্ডা যুদ্ধের সময়কার রাজনৈতিক বাস্তবতা ও দমন নীতির বিরুদ্ধে শক্তিশালী প্রতীক হয়ে দাঁড়িয়েছিল এরকম কয়েকটা ছবি। বার্লিনের অন্যতম জনপ্রিয় স্ট্রিট আর্ট এবং পর্যটকদের জন্য এটি একটি অন্যতম গুরুত্বপূর্ণ আকর্ষণ। বার্লিনের 5টা সুন্দর জায়গা দেখার মতন, তার মধ্যে এটিও একটি, যা বার্লিনের ঐতিহ্যকে ভীষণভাবে সমৃদ্ধ করে রাখে। বার্লিন ওয়াল, তার পাশে স্প্রি নদী বয়ে চলেছে, তার উপর নির্মিত এই বিখ্যাত ঐতিহাসিক ব্রিজটাও কিন্তু এখানকার দৃষ্টিনন্দনের কোনো রকম খামতি রাখে না। অপরূপ মনোরম সুন্দর পরিবেশ এখানে উপভোগ করতে গেলে সময়ের পর সময় চলে যায়, মনেই হয় না কোথা থেকে সূর্য উঠছে কোথা থেকে অস্ত যাচ্ছে। ঘন্টার পর ঘন্টা এখানে বসে কাটিয়ে দেওয়া যায়, কিন্তু খিদে পেয়েছে, পেট বুঝিয়ে দিচ্ছে, সময় বেড়েছে। আমরা চলে আসলাম লাঞ্চ করতে। এখানে শুনেছি খুব সুন্দর সুন্দর ইন্ডিয়ান ডিশ পাওয়া যায়, সেই জন্যই ভাবলাম এখানেই চলে আসি। আর এখানকার অ্যাম্বিয়েন্সটা তো অসাধারণ। আমরা এখানে অর্ডার করেছি 2 রকমের থালি। এখানে মহারাজা থালি পাওয়া যাচ্ছিল, অরূপ অর্ডার করেছিল ভেজ থালি, আমি অর্ডার করেছিলাম নন ভেজ থালি। মেনুতে ছিল রাইস, স্যালাড, পুরি, ডাল, এটা কমন ছিল, এটা ভেজ নন ভেজ দুটোতেই ছিল। আর নন ভেজে ছিল চিকেন, একটুখানি কাবলি চানা আর একটু চিকেনের পকোড়া, এটাই ছিল। আর ভেজের মধ্যে ছিল পনির, আর ভেজের আইটেমে ছিল ডাল মাখানি, কাবলি চানা, হরিয়ালি পনির, আর আরেকটা পনিরের একটা রেসিপি ছিল, বেশ ভালো ছিল। প্রত্যেকটা রেসিপি খুব সুন্দর ছিল। এখানটায় রেস্টুরেন্ট থেকে বেরোনোর পরই খুব সুন্দর একটা সিটিং জোন আছে, এত সুন্দর হাওয়া দিচ্ছে, ভাবলাম একটু বসে রেস্ট নিই। আমাদের হাতে 1 ঘন্টা মতন টাইম আছে, তো এখানে একটু রেস্ট নিতে নিতে দুজনা খুব সুন্দর সময় কাটালাম। আমরা যেখান থেকে লাঞ্চ করলাম, এখান থেকে বার্লিন হপব্যানহফ বা ট্রেন স্টেশনটা একদমই কাছে ছিল। আমরা তাড়াতাড়ি করে চলেও এসেছিলাম। এখান থেকে আমরা রাতের কিছু খাবার কিনে নিয়েছি, কারণ আমাদের রাতটা প্রায় ট্রেনের মধ্যেই কাটবে, সেই জন্য আমরা এখান থেকে কিছু খাবার কিনে নিয়ে আমরা ট্রেনে উঠে পড়েছি।
বার্লিন ট্রেন স্টেশনটা আমার দেখা সবচেয়ে সুন্দর ট্রেন স্টেশন। সত্যি কথা বলতে ভীষণ নিট অ্যান্ড ক্লিন আর ভীষণ আপডেটেড, ভীষণ চকচকে একটা ট্রেন স্টেশন। স্টেশনের ব্যস্ততা, ট্রেনের হুইসেল আর প্ল্যাটফর্মে অপেক্ষারত যাত্রীদের সুন্দর এই দৃশ্য সত্যিই মনোমুগ্ধকর পরিবেশ তৈরি করে। আমাদের যেতে হবে অনেকটা পথ, বার্লিন থেকে ফ্র্যাঙ্কফুর্ট, ফ্র্যাঙ্কফুর্ট থেকে একদম মাইন্স হফব্যানহোফ থেকে আবার ওখান থেকে বাস করে নিতে হবে। তবে আমরা পৌঁছাবো মাঝরাতে, তো ওখান থেকে আমরা ক্যাব করে নেব, এটাই আমাদের প্ল্যান আছে। দেখা যাক কি হয়। ট্রেনের জানলা দিয়ে দেখা জার্মানির এই পাহাড়, সবুজ প্রান্তর যেন স্বপ্নের মতন মনে হয় আমার। হোক না ঝিকঝিক শব্দবিহীন ট্রেন, এই এক অদ্ভুত ছন্দে ইউরোপের গ্রামগুলোকে পেরিয়ে যাওয়া সত্যিই মনকে এক অদ্ভুত প্রশান্তি এনে দেয়। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। যারা নতুন আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।